সকালের আকাশটা ছিল শান্ত এবং সুন্দর, কিন্তু হঠাৎ সবকিছু বদলে গেল। আকাশ ঢেকে গেল ভয়ানক লাল মেঘে, আর সেই মেঘ থেকে বৃষ্টির বদলে পড়তে থাকে জ্বলন্ত আগুনের পাথর। সেই ভয়ানক আগুনে পুড়ে যাচ্ছে অর্ধেক পৃথিবী। মানুষ দিশেহারা। এই ভয়াল দুর্যোগের শেষ কোথায় কেউ জানে না। সবাই ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে, যা এখান থেকে হাজার মাইল দূরে। এই ভয়াবহতার মাঝেও এক বাবা লড়ে যাচ্ছে নিজের পরিবারকে বাঁচাতে, তার স্ত্রী, তার ছোট্ট সন্তান আর তার পৃথিবীকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সে কি পারবে পৌঁছাতে সেই ভয়াল আগুনের ঝড় পেরিয়ে? পারবে কি নিজের পরিবারকে রক্ষা করতে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে আপনাকে দেখতে হবে এই চমকপ্রদ সার্ভাইভাল মুভির গল্পটি। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। চলুন তাহলে শুরু করি এই শ্বাসরুদ্ধকর যাত্রার গল্প। মুভি শুরু হয় বিশাল এক বিল্ডিংয়ে। দেখা যায় একজন ইঞ্জিনিয়ারকে, তার নাম জন, আর এই মেয়েটা জনের স্ত্রী অ্যালি। তাদের 7 বছরের একটি ছেলে রয়েছে, তার নাম নাথান। বাচ্চাটি ডায়াবেটিস রোগে আক্রান্ত। তাকে প্রত্যেক দিন সুগারের ওষুধ দেয়া হয়। জন আর অ্যালির মধ্যে বেশ কিছুদিন ধরেই ঝামেলা চলছিল। তাদের মধ্যে ঠিকমতো বনিবনা হচ্ছে না, তাই দুজনে আলাদা ঘরে থাকছে। তবে সামনেই ছেলে নাথানের জন্মদিন। জন ভাবে ছেলের জন্মদিনের আগেই স্ত্রী অ্যালির সঙ্গে সব ঝামেলা মিটিয়ে ফেলবে, এরপর আবার একসাথে আগের মতো সুখে শান্তিতে বসবাস করবে। ছেলের জন্মদিনের পার্টির কেনাকাটা করতে জন তার ছেলে নাথানকে নিয়ে একটি শপিং মলে যায়। তবে সেদিনের সকালটা একটু অন্যরকম ছিল। বিমান বাহিনীর অনেকগুলো যুদ্ধ বিমান একসাথে কোথাও যেন যাচ্ছিল। দেখে মনে হচ্ছিল তারা কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তো জন এত সব না ভেবে শপিং করতে শুরু করে। হঠাৎ তার ফোনে একটি মেসেজ আসে আমেরিকা সরকারের পক্ষ থেকে। সেই মেসেজে বলা হয় সামনে খুব বড় একটি প্রাকৃতিক দুর্যোগ আসতে চলেছে। জনকে আমেরিকান সরকার একটি নিরাপদ জায়গায় যাবার অনুমতি দিয়েছে। সে তার স্ত্রী এবং সন্তানকেও সেই নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারবে। জন অবাক হয়ে যায়। কিসের বিপদ? আর কোন নিরাপদ স্থানে যাবার কথা বলছে সরকার? আসল ঘটনাটি হলো, বেশ কিছুদিন যাবৎ সংবাদ মাধ্যমে জানানো হচ্ছিল মহাকাশে ক্লার্ক নামের এক বিশাল ধূমকেতু পৃথিবীর খুব কাছ দিয়ে উড়ে যাচ্ছিল। বোঝার সুবিধার্থে একটু জানিয়ে রাখি, আমরা বইয়ের পাতায় ধূমকেতুকে হয়তো অনেক ছোট দেখি, কিন্তু কিছু ধূমকেতু এত বড় হয় যে আমাদের এই পৃথিবীর মতো 2-3টে পৃথিবীকে নিমিষেই ধ্বংস করে দিতে পারে। তো এবার হয়েছে কি, বিজ্ঞানীরা অনুমান করছে ক্লার্ক নামের এই ধূমকেতুটি এতটাই বিশাল যে দিনের আলোয় সেটাকে খালি চোখে দেখা যাবে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ভয়ের কিছু নেই, ধূমকেতুটি পৃথিবীতে পড়বে না, সেটি মহাকাশেই ধ্বংস হয়ে যাবে। সুতরাং সবাই ধূমকেতুর বিষয়টা খুব মজার ছলেই উপভোগ করছিল। জন বাসায় ফিরে এসে তার স্ত্রীকে সেই মেসেজের কথা জানায় আর বলে, সবাই ব্যাপারটিকে যেমন হালকাভাবে নিচ্ছে আমার তেমন মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে সামনে খুব ভয়ানক কিছু ঘটতে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে খবরে দেখানো হয় ধূমকেতুর সম্বন্ধে সরকারের তরফ থেকে খবরে যা বলা হয়েছিল তা ভুল ছিল। সত্যিটা হচ্ছে ধূমকেতুটি পৃথিবীতে আঘাত করতে চলেছে এবং সেই ধূমকেতুর ছোট একটি টুকরো কিছুক্ষণের মধ্যেই এই শহরের খুব কাছের একটি সমুদ্রে পড়তে যাচ্ছে। হঠাৎ তাদের ঘরটি কেঁপে ওঠে। ভূমিকম্প হলে যেমন অনুভূতি হয়, ঠিক তেমন একটি কম্পন তারা অনুভব করে। জন দৌড়ে বাইরে আসে সেটি দেখার জন্য। আর ঠিক তখনই ধূমকেতুর টুকরোটি শহরের কাছে পড়ায় খুব ভয়ানক এক কম্পন সৃষ্টি হয়, যার তাণ্ডবে জন মাটিতে পড়ে যায় আর জানালার কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সবাই খুব ভয় পেয়ে যায়। এবার খবরে দেখানো হয় বিজ্ঞানীরা যা অনুমান করেছিল এটি তার চেয়েও ভয়ানক হতে চলেছে, কেননা ধূমকেতুটি ভেঙে কয়েক হাজার টুকরে বিভক্ত হয়ে গেছে এবং সেই টুকরোগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে পড়ছে। ধূমকেতুটির কিছু টুকরো এতটাই বড় যা একটি ফুটবল স্টেডিয়ামের সমান। খবরে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কিছু শহরের দৃশ্য দেখানো হয়, যা দেখে সবাই আঁতকে ওঠে। ধূমকেতুর আঘাতে কিছু শহরের একাংশ মুহূর্তেই যেন ধ্বংস হয়ে গেছে। এরপর জনের ফোনে আবারও সেই অ্যালার্ট মেসেজটি আসে। সেই মেসেজটি টিভিতেও বারবার দেখাচ্ছিল আর বলা হচ্ছিল জন যেন দ্রুত তার স্ত্রী এবং বাচ্চাকে নিয়ে জর্জিয়ার মিলিটারি এয়ারবেজে চলে আসে। কিন্তু জনের পার্টিতে আসা অন্যান্য আত্মীয় স্বজনদের ফোনে এমন কোনো মেসেজ না আসায় তারা নিজেদের বাসায় ফিরে যায়। জন দ্রুত সেই মিলিটারি এয়ারবেজের উদ্দেশ্যে রওনা দেয়। সেই মেসেজে আরও বলা হয় তারা 3 জন এবং একটি ব্যাগ সাথে নিয়ে আসতে পারবে, এছাড়া অন্য কিছু নিয়ে আসলে সেটা ফিরিয়ে দেয়া হবে। জন তার পরিবারকে নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে আকাশ এক রুদ্রমূর্তি ধারণ করেছে। দেখে মনে হচ্ছে কেউ যেন আকাশে আগুন জ্বালিয়ে দিয়েছে। প্রতিমধ্যে জনের এক প্রতিবেশী তার ছোট্ট মেয়েটিকে তাদের সাথে নিয়ে যেতে বলে, কিন্তু জন সেই ছোট্ট মেয়েটিকে নিয়ে যেতে রাজি হয় না, কারণ সেই মেসেজে স্পষ্ট বলা আছে শুধু তারা 3 জন সেই এয়ারবেজে যেতে পারবে। এখন ভাবনা আসতে পারে আমেরিকান সরকার কেন শুধু তাদেরকে আশ্রয় দিচ্ছে,
আর বাকিদের দিচ্ছে না। আসলে ব্যাপারটা হচ্ছে আমেরিকান সরকার শুধু বেছে বেছে সেই মানুষগুলোকে নিরাপত্তা দিচ্ছে যারা সমাজে গুরুত্বপূর্ণ পদে আছে, যেমন সায়েন্টিস্ট, ডাক্তার বা ইঞ্জিনিয়ার। কারণ যদি সেই ধূমকেতুর আঘাতে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যায়, তবে এই মানুষগুলোই নতুনভাবে আবারও পৃথিবী গড়ে তুলতে পারবে। আর জন যেহেতু একজন ইঞ্জিনিয়ার ছিল, সে কারণে সরকার তাকে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে। অন্যদিকে দেখা যায় ধূমকেতুটি পড়ার খবর ছড়াতেই সব জায়গায় হট্টগোল, যানজট, এমনকি লুটপাট শুরু হয়ে গেছে। এদিকে অনেকটা পথ পাড়ি দিয়ে তারা জর্জিয়ার সেই মিলিটারি এয়ারবেজের সামনে এসে পৌঁছায়। সেখানে হাজারো মানুষ প্রাণ বাঁচানোর তাগিদে সেখানে ভিড় জমিয়েছে। তারা ভিড় ঠেলে সামনে এগিয়ে যায় এবং দেখে মিলিটারি বাহিনী শুধু বাছাই করা মানুষদেরকেই তাদের নির্বাচন করা সেই জায়গায় নিয়ে যাবে। কিন্তু সেটি কোন জায়গা সেটা শুধু মিলিটারিরাই জানে। জন এবং তার ফ্যামিলিকে একটি করে আইডেন্টিটি ব্যান্ড পরিয়ে দেওয়া হয়, যাতে বিমান বাহিনী চিনতে পারে তারা আমেরিকান সরকারের নির্বাচন করা ব্যক্তি, এবং তাদেরকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হবে। কিন্তু সেখানে ব্যাগ চেকিংয়ের সময় জন দেখে তার ছেলের ওষুধ তারা ভুল করে সেই গাড়িতেই ফেলে রেখে এসেছে। সে তার স্ত্রী অ্যালি এবং নাথানকে সেখানে রেখে আবারও গাড়িতে ফিরে যায় ওষুধটি আনার জন্য। এদিকে জনের ফিরতে দেরি হচ্ছে দেখে তার স্ত্রী অ্যালি এক পুলিশ অফিসারকে বলে তার ছেলে অসুস্থ, তার হাজবেন্ড ছেলের জন্য ওষুধ আনতে গেছে, আমাদের জন্য কিছুক্ষণ অপেক্ষা করুন। কিন্তু পুলিশ অফিসার বলে তারা কোনো অসুস্থ মানুষকে নিয়ে যাবে না, তারা সুস্থ সবল মানুষকেই শুধু সেই জায়গায় নিয়ে যাবে, এবং অ্যালি আর নাথানকে সেই এয়ারবেস থেকে বের করে দেয়। অন্যদিকে জন তার ছেলের ইনসুলিন নিয়ে প্লেনে উঠে পড়ে এবং সে তার স্ত্রী এবং সন্তানকে খুঁজতে থাকে। কিন্তু প্লেনের কোথাও সে তার স্ত্রী এবং সন্তানকে দেখতে না পেয়ে ফোনে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ফোনের নেটওয়ার্ক কাজ করছিল না। জন এবার চিন্তিত হয়ে পড়ে। হঠাৎ পাশের এক যাত্রীর থেকে জন জানতে পারে প্লেনে কোনো অসুস্থ মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে না। এই কথা শুনে জন পুলিশ অফিসারের কাছে অনুরোধ করতে থাকে, আমাকে প্লেন থেকে নামিয়ে দিন, আমার স্ত্রী এবং সন্তান নিচে আছে, আমি তাদেরকে ছাড়া যাব না। কিন্তু প্লেনের দরজা খুলতেই দেখা যায় কিছু মানুষ এয়ারবেজে আক্রমণ করেছে। হামলার কারণ শত শত মানুষ নিজেদের প্রাণ বাঁচাতে এই প্লেনে উঠতে চায়, কিন্তু সরকার শুধু নির্দিষ্ট কিছু মানুষকেই নিয়ে যাচ্ছে। এই কারণে তারা সেই এয়ারবেজে আক্রমণ করেছে। এবার সেখানে সংঘর্ষ শুরু হয়। হঠাৎ একটি গুলি এসে প্লেনে ভরতে থাকা তেলের পাইপ ফুটো করে দেয়। সৌভাগ্যক্রমে জন সেটি দেখে ফেলে এবং প্লেনের সব যাত্রীদেরকে সে প্লেন থেকে তাড়াতাড়ি বের হয়ে আসতে বলে। সবাই দৌড়ে সে প্লেন থেকে বের হয়ে আসে। এবার সেখানে আগুন লেগে যায় এবং কিছুক্ষণ পর বিকট শব্দে সে প্লেনটি বাস্ট হয়ে যায়। জন কোনো মতে প্রাণে বেঁচে যায়। সে তার গাড়ির কাছে ফিরে এসে দেখে সেখানে একটি নোট রাখা আছে। তার স্ত্রী অ্যালি নাথানকে নিয়ে তার বাবার বাড়ি যাচ্ছে এবং জনকেও সেখানে আসতে বলে। অন্যদিকে দেখা যায় অ্যালি তার ছেলেকে নিয়ে হাঁটতে হাঁটতে একটি ফার্মেসিতে এসে পৌঁছায়। অ্যালি সে ফার্মেসি থেকে কিছু ইনসুলিন সংগ্রহ করে, কারণ তার ছেলের এখন ওষুধ প্রয়োজন। কিন্তু সেখানে কিছু দুষ্কৃতিকারী হামলা চালায়। আসলে পুরো শহরটাতেই এমন বিশৃঙ্খলা ঘটছিল। তারা সেখান থেকে পালিয়ে একটি পরিবারের কাছে সাহায্য চায়, কারণ তারাও সেই শহরে যাচ্ছিল যে শহরে অ্যালির বাবার বাসা। রাস্তায় চলতে চলতে তারা দুজন জানতে পারে অ্যালি এবং তার ছেলে সেই মানুষ যাদেরকে আমেরিকান সরকার বাঁচাতে চায়। এই শুনে লোকটি খুব ক্ষেপে যায় এবং জোর করে অ্যালির হাতে থাকা আইডেন্টিটি ব্যান্ডটি ছিনিয়ে নেয় এবং অ্যালিকে রাস্তায় ফেলে দেয়। তারপর তার ছেলে নাথানকে নিয়ে সেই এয়ারবেজের দিকে চলে যায়। সেই ফ্যামিলির উদ্দেশ্য ছিল তারা সেই আইডেন্টিটি ব্র্যান্ড এবং ছোট্ট ছেলেকে দেখিয়ে সরকারের বলা সে নিরাপদ জায়গায় পৌঁছে যাবে। তারা সেখানে পৌঁছে আইডেন্টিটি ব্যান্ডটি দেখিয়ে বলে, আমরা সরকারের নির্ধারণ করা সেই মানুষদের লিস্টে পড়ি, আমাদের ভেতরে ঢুকতে দিন। কিন্তু সেই মিলিটারি বাহিনীর সামনে জনের ছেলে নাথান তার নিজের পরিচয় বলে দেয় এবং এটাও বলে এরা আমার কেউ না। মিলিটারি বাহিনী সেই পরিবারের আসল সত্য জেনে ফেলে। তারা বুঝে ফেলে এই আইডেন্টিটি ব্যান্ডটি তাদের না, তারা কারো কাছ থেকে এটা চুরি করে এনেছে। জনের ছেলেকে তারা সেই ফ্যামিলির হাত থেকে রক্ষা করে এবং তাদের দুজনকে পুলিশ অ্যারেস্ট করে। ওদিকে ছেলেকে হারিয়ে অ্যালি পাগলের মতো রাস্তায় ঘুরতে ঘুরতে অবশেষে একটি গাড়ি পায় এবং তাদের সাহায্য নিয়ে কোনো মতে সেই এয়ারবেজে এসে পৌঁছায়। এরপর এক পুলিশ কর্মীকে তার ছেলের হারিয়ে যাওয়ার ঘটনাটি খুলে বলে। সে পুলিশ কর্মী অ্যালিকে একটি ক্যাম্পে নিয়ে আসে। সেখানে কিছু বাচ্চা ছিল, কিন্তু সেখানে নাথান ছিল না। অ্যালি পাগলের মতো তার ছেলেকে খুঁজতে থাকে। অবশেষে এক পুলিশের সাহায্যে সে তার ছেলেকে খুঁজে পায়। সেখানে কর্মরত এক নার্স বলে তার ছেলে এখন সম্পূর্ণ সুস্থ, তাকে ইনসুলিন দেওয়া হয়েছে। এরপর সেই নার্সের সহযোগিতায় অ্যালি একটি মিলিটারি বাসে করে তার বাবার বাড়ি এসে পৌঁছায়। এদিকে জনের ফোনে নেটওয়ার্ক না থাকার কারণে তার স্ত্রীর সাথে সে যোগাযোগ করতে পারছে না। জন একটি ট্রাক খুঁজে পায়, সেই ট্রাকটি কানাডা যাচ্ছিল। জনের শ্বশুর বাড়ি অর্থাৎ অ্যালির বাবার বাড়ি সে একই পথে হওয়ায় সে ওই ট্রাকে উঠে পড়ে। সেখানে একটি ছেলের সাথে তার পরিচয় হয়। ছেলেটি জনকে বলে তার পরিচিত কিছু পাইলট রয়েছে, সেই পাইলটগুলো কানাডা থেকে প্লেনে করে সরকারের নির্ধারণ করা সেই নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছে। ছেলেটি আরও বলে, আমি কানাডা হয়ে সেই পাইলটগুলোর সহযোগিতায় সুরক্ষিত স্থানে পৌঁছে যাব, তুমি আমার সাথে যেতে পারো। কিন্তু জন তার স্ত্রী সন্তান ছাড়া সেখানে যেতে রাজি হয় না।
সেই সময় ট্রাকে থাকা একটি লোক জনের সব কথা শুনে এবং জনের হাতে থাকা আইডেন্টিটি ব্যান্ডটি চায়, কিন্তু জন ব্যান্ডটি দিতে রাজি না হয় তাদের মধ্যে মারামারি লেগে যায়। মারামারির এক পর্যায়ে জনের হাতে একজন নিহত হয় এবং তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট করে। সেই অ্যাক্সিডেন্টে জনের সঙ্গে যে ছেলে আলাপ হয়েছিল সেই ছেলেটি মারা যায়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় জন মানসিকভাবে খুব ভেঙে পড়ে। এরপর সে আবার তার ছেলের ওষুধটা নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর জন একটি অপরিচিত বাড়িতে প্রবেশ করে। পিপাসায় ক্লান্ত জন পানি খায়। এরপর টিভি চালিয়ে দেখে পরিস্থিতি আরো ভয়ানক হয়ে পড়েছে। পৃথিবীর অর্ধেক শহর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে আর আকাশ তার নীল রং পরিবর্তন করে লাল রং ধারণ করেছে। জন এবার সেই বাড়ি থেকে একটি গাড়ি নিয়ে অ্যালির বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে জন সেখানে পৌঁছে দেখে অ্যালি এখনো তার বাবার বাড়ি পৌঁছাতে পারেনি। দুশ্চিন্তায় তাদের সময় কাটতে শুরু করে। তবে বেশ কিছুক্ষণ পর অ্যালির বাবার ল্যান্ডফোনে একটি ফোন আসে। ফোনটি করেছিল অ্যালি। অ্যালি বলে সে দীর্ঘক্ষণ ধরে তার বাড়ির পাশের হাইওয়েতে দাঁড়িয়ে আছে। অবশেষে দীর্ঘ একটা সময় পর জন তার পরিবারকে ফিরে পায়, কিন্তু তাদের আসল লড়াইটা এখনো বাকি আছে। কেননা খবরে দেখানো হয় এই ধূমকেতুর সবচেয়ে বড় টুকরোটি কাল সকাল 8টা নাগাদ পৃথিবীতে আঘাত করবে এবং এই পৃথিবী সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। টুকরোটি ইউরোপ অথবা আফ্রিকা মহাদেশের মাঝামাঝি কোনো এক জায়গায় পড়বে। সেই খবরে আরো বলা হয় সরকারের নির্বাচিত সেই বিশেষ মানুষদেরকে তারা মাটির অনেক গভীরের একটি শক্তিশালী বাংকারে রাখবে। সেই বাংকারে বিশুদ্ধ পানি, খাবার এবং পর্যাপ্ত পরিমাণ ওষুধ মজুদ রাখা আছে এবং সেই বাংকারটি গ্রিনল্যান্ডে অবস্থিত। এই খবর শুনে জনের ট্রাকে পরিচিত হওয়া সেই ছেলেটির কথা মনে পড়ে যায়। সেই ছেলেটি বলেছিল কানাডা থেকে কিছু পাইলট ফ্লাইটে করে কিছু মানুষদেরকে সে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে। জন ভাবে তাদের হাতে এখনো 12 ঘন্টা সময় রয়েছে। বেঁচে থাকার এই শেষ সুযোগটা নষ্ট করা যাবে না। জন তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে তাদের গন্তব্য কানাডার উদ্দেশ্যে রওনা দেয়। ধূমকেতুটি পড়ার সময় ঘনিয়ে আসতে আকাশ খুব ভয়ানক রঙে রক্তিম হয়ে যায়। তাদের গাড়িটি কানাডা বর্ডারের কিছু আগে আসতেই আকাশ থেকে বৃষ্টির মতো উল্কাপাত শুরু হয়। উল্কাপিণ্ডের আঘাতে সব জায়গায় আগুন লেগে যাচ্ছিল। জন খুব কষ্টে সেই উল্কাপিণ্ডের বৃষ্টিগুলোর পাশ কাটিয়ে গাড়ি চালিয়ে যায়। এরপর একটি ব্রিজের নিচে কিছু সময়ের জন্য আশ্রয় নেয়। এদিকে খবরে বলা হয় সবচেয়ে বড় উল্কাপিণ্ডটির আয়তন প্রায় 8 মাইল চওড়া এবং এর তাপমাত্রা 8000 ডিগ্রি ফরেনহাইট। আর এই উল্কাপিণ্ডের আঘাতে যে সুনামি আসবে তাতে পুরো পৃথিবী ডুবে যাবে। অবশেষে জন কানাডার সেই এয়ারপোর্টে এসে পৌঁছায়, কিন্তু ততক্ষণে শেষ প্ল্যানটি রানওয়েতে চলতে শুরু করেছে। প্লেনটিকে থামানোর কোনো উপায় না থাকায় জন গাড়িটি নিয়ে সোজা প্লেনের দিকে এগোতে শুরু করে, কারণ এছাড়া জনের আর কিছুই করার ছিল না, কারণ এটি ছিল তাদের জীবন বাঁচানোর শেষ উপায়। তো ভাগ্যক্রমে পাইলট তাদেরকে দেখে ফেলে এবং প্লেনটি থামিয়ে দেয়। পাইলটকে অনেক অনুরোধ করার পর অবশেষে পাইলট তাদেরকে সেই প্লেনে উঠতে দেয়। এরপর অনেকটা পথ পাড়ি দিয়ে তারা প্রায় গ্রিনল্যান্ডের কাছাকাছি চলে আসে। বাঁচার আনন্দে তখন সবার চোখে মুখে হাসি ফুটে ওঠে। কিন্তু ঠিক তখনই একটি উল্কাপিণ্ড পৃথিবীতে আঘাত করে। সেই আঘাতের ফলে বিশাল এক বিস্ফোরণ হয় এবং মাটিতে ভয়ানক কম্পন সৃষ্টি হয়। সেই কম্পন দূর আকাশ পর্যন্ত পৌঁছে যায় এবং তাদের প্লেনকে খুব জোরে ধাক্কা দেয়। এই আঘাতে তাদের প্লেনটি সম্পূর্ণ বিকল হয়ে যায়। পাইলট প্লেনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বহু কষ্টে তারা প্লেনটিকে ইমার্জেন্সি ল্যান্ডিং করে, তবে প্লেনটি বরফের পাহাড়ে ধাক্কা খায় এবং প্লেনের 2 পাইলট সেখানেই মারা যায়। তবে প্লেনের যাত্রীদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় না। জন এবার প্লেনের সব যাত্রীদের নিয়ে পাহাড়ের ধারে আসতে দেখতে পায় মাটির নিচে সেই নিরাপদ বাংকারটি। তারা পাহাড় থেকে নেমে একটি মিলিটারি ট্রাকে উঠে পড়ে। সেখানে ঘোষণা হয় আর 1 মিনিটের মধ্যেই ধূমকেতুর সবচেয়ে বড় টুকরোটি পৃথিবীতে এসে পড়বে আর কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো পৃথিবী পুরো ছাই হয়ে যাবে। তারা দৌড়ে সেই বাংকারের ভেতরে প্রবেশ করে। অনেক লড়াই করে অবশেষে জন তার স্ত্রী ও সন্তানকে নিয়ে গ্রিনল্যান্ডের সে নিরাপদ শেল্টারে পৌঁছাতে সক্ষম হয়। এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরে তাদের জীবনের ভালো সময়গুলো ভাবতে থাকে। সেই ধূমকেতুটি এবার পৃথিবীতে আছড়ে পড়ে, যার ফলে ভয়ানক কম্পন শুরু হয়। তারা বাংকারের ভেতরেও সেটা অনুভব করে এবং পুরো পৃথিবী সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। কোথাও কিচ্ছু বেঁচে নেই, সবকিছু নিঃশেষ হয়ে গেছে। চারিদিকে শুধু ধ্বংসস্তূপ আর ধোঁয়া দেখা যায়। শুধু বাংকারে অবস্থান করা সেই মানুষগুলোই বেঁচে থাকে। এইভাবে 9 মাস কেটে যায়। অবশেষে পৃথিবী কিছুটা শান্ত হলে তারা সেই বাংকার থেকে বাইরে বের হয়ে আসে। জানা যায় গ্রিনল্যান্ডের সেই বাংকারের মতো পৃথিবীর আরও কিছু জায়গায় এমন বাংকারে আশ্রয় নিয়ে অল্প কিছু মানুষ বেঁচে আছে। এই গুটি কয়েক মানুষ মিলে আবার নতুনভাবে পৃথিবী গড়ে তোলার চেষ্টা চালিয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো মুভির সাথে।